উৎসবটা হয়েছিল, ওর মধ্যে কোথাও একটু বিদেশি আনা ছিল না। সুনীল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় খুব ভালো একটা নাটক, খুব ভালো একটা প্রযোজনা। আমরা 7টার মতো অভিনয় করেছি 1992 থেকে 95। খুব ভালো লেগেছিল কাজটা করে। 1990 পঞ্চম বৈদিকের কথা অমৃত সমান। 1983 থেকে 1995 12 বছর পঞ্চম বৈদিকে অতি ফলবান সময়। নাথবতী অনাথবৎ, কথা অমৃত সমান, দশচক্র, রাজা, অনেক কিছু শেখা। তারপর 1997 হাওড়ার অনুভাসের বহিরাগত নাটক। এরপর চেনামুখের জলজান্ত নাটক। এসব করে মোর বেশ মজা লাগছে, কিন্তু নিজেদেরও তো একটা কিছু করার দরকার। তো একজন পরামর্শ দিলে যে আপনি একটা একক নাটক করুন। আমি একটা একক নাটক করবো, লোকে দেখবি আবার হয় নাকি। কিন্তু সুব্রত তার কানে কথাটা উঠেছিল। উনি উঠে পড়ে লাগলেন এবং গৌতমকে ধরলেন, গৌতম হালদার অভিনেতা। গৌতম তখন জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভিজেছিল ওটা আমাকে পড়ায়। গান্ধার নাট্যগোষ্ঠীর প্রযোজনায় প্রথম একক। গৌতম হালদারের পরিচালনায় জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভিজেছিল 1997 অক্টোবরে। দু এক পায়ে কাছে হলো, অমন হাত ফাঁকা রাখতে আছে, বুঝলাম না। ওইটুকু সরু একটা ঘড়ি, এটা কিন্তু আমি খুব ডিসলাইক করি। সোনা পরে থাকবে হাতে, ওই চিকন হাত, অর্নামেন্ট নেই ঘরে বলেই হঠাৎ কাল ধরে কেঁদেছি সামনে। কি লাগবে তোমার? ভোলা না, ফুসফুস শ্বাস হয়েছে তার, ছাড়ুন। বলো, ছাড়ুন বলছি না। বিজয়লক্ষ্মী বর্মণ যখন যারা বৃষ্টিতে ভিজেছিল কে নাট্য রূপে অভিনয় করবেন স্থির করলেন, তখন আমাকে একবার ডেকেছিলেন ওই রিহার্সাল দেখার জন্য। তা আমি তো ভয়ে ভয়ে গেছি, নিশ্চয়ই আমি তো সব আমার লেখাটা ছন্দে বাঁধা ছিল পুরোটা। আমি ভাবছি যে নিশ্চয়ই ছন্দ ঠিক থাকবে না, ওরা ওদের নাটকের উপযোগী করে দেবেন সেই জিনিসটাকে। কিন্তু সেই রিহার্সাল থেকে আমি অন্তত এই নাটকটি অন্তত 6 বার দেখেছি, যেখানে বিজয়লক্ষ্মী বর্মণ অভিনয় করেছেন, একক অভিনয় করেছেন। যদি কেউ কান করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে কারণ যদি ছন্দের শ্রুতি থাকে তাহলে বুঝতে পারবেন তিনি প্রত্যেকটা লাইন থেকে পরের লাইনে যাবার সময় একটা অর্থজ্যোতি ব্যবহার করছিলেন। কিন্তু আমার কোনো কথায়, আমার লেখা কোনো কথায় এই নির্দেশক এবং অভিনেত্রী একটিও অতিরিক্ত শব্দ যোগ করেননি, এবং যতটুকু তারা অভিনয় করেছেন, যে অংশটুকু অভিনয় করেছেন, তা থেকে কোনো অংশ তারা খারিজ করেননি বা বাদ দেননি। তো ওইটা একটা আমার জীবনের কি বলবো মাইলস্টোন। 25 বছর অভিনয় করেছি, এর মাঝে মাঝে অন্য নাটক করলেও একটু আমি জানি না এখন আর এই বয়সে সম্ভব কিনা, হয়তো না। যারা বৃষ্টিতে ভিজেছিল এই নাটকের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নাট্য আকাদেমির বিশিষ্ট অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন বিজয়লক্ষ্মী। আর আবৃত্তির ভেতরে উনি সৌমিত্রের কাছে গিয়েছিলেন বলে সৌমিত্রের কোনো ছাপ পড়েছে সেই রকম কিছু মনে হয়নি, কোনো ম্যানারিজম বা কিছু আসেনি।
ওর আবৃত্তিটা আর পাঁচজনের থেকে যেখানটা আমার আলাদা মনে হয়, এখনও মনে হয়, আর যদি উনি মাঝখানে অনেক বছর আবৃত্তির চর্চা নিয়ে সেভাবে আর যুক্ত ছিলেন না, পরে ফিরে এসেছেন, আবার সবগুলোই ফিরে এসেছেন। ওর যেটা আমার সব থেকে ভালো মনে হয় সেটা হচ্ছে যে একটা নিষ্ঠা আছে, এটা আবৃত্তি শুনলে বোঝা যায়। তা প্রথমত আমরা সবাই স্মৃতি থেকে বলতে অভ্যস্ত, কারণ আমরা প্রতিযোগিতা করে এসেছি, এবং উনি যখন আবৃত্তি করেন আবৃত্তিটা মন দিয়ে শুনতে হয় এই কারণে যে সেখানে তিনি ছন্দটা কীভাবে বজায় রাখছেন, তিনি কীভাবে ইন্টারপ্রেট করছেন জিনিসগুলোকে, এগুলো তো সবার মধ্যে পাওয়া যায় না। একটা গতানুগতিক ধাঁচে সবাই আবৃত্তি করে যাচ্ছে, কেউ কেউ দেখে দেখে পড়ছে, তার গলাটা হয়তো ভালো, তারাই একটু বলতে পারে, কিন্তু এই যে একটা আলাদা ব্যাপার যে আবৃত্তি আমি যখন করছি আমি ভালো প্রস্তুতি নিয়ে করবো, এবং সেখানে আমার নিজস্ব একটা বাচন ভঙ্গি, নিজস্ব একটা কিছু অর্থ প্রকাশের চেষ্টা, এইগুলো ওর আবৃত্তিতে খুঁজে পাওয়া যায় বলে আমার আগ্রহ আছে ওর আবৃত্তির সম্বন্ধে। আবৃত্তি আর মঞ্চে অভিনয় ছাড়াও এমনি বেশ কিছু শ্রুতি অভিনয় করার সুযোগ হয়েছে। ভারী সুন্দর তার অভিজ্ঞতা, কিন্তু আমাকে খুব আনন্দ দিয়েছে একটি কাজের মধ্যে যুক্ত হতে পেরে, যেখানে রবীন্দ্রনাথের সব উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক সব পড়া হচ্ছে। তার একটা অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। উপন্যাস পাঠ করতে বা গল্প পাঠ করতে সেও দেখছে আমার সময়ও ভালো লাগে। খবর এলো ডাক্তার এসেছে। কুমু বললে, একটু অপেক্ষা করো, শুনে আসি ডাক্তার কি বলে। ডাক্তার কুমুকে বলে গেল, নারী আরো খারাপ, রাত্রে ঘুম কমেছে, বোধহয় রোগী ঠিক বিশ্রাম পাচ্ছে না। অতিথিদের কাছে কুমু ফিরে যাচ্ছিল, এমন সময় কালু এসে বললে, একটা কথা না বলে থাকতে পারছি রে, জাল বড় জটিল হয়ে এসেছে। তুমি যদি এই সময় শ্বশুর বাড়ি ফিরে না যাও, বিপদ আরো ঘনিয়ে ধরবে। ওনার সাথে কাজ করতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে উনি যতটা বুঝে জেনে মানে ওনার ভালোবাসা থেকে উনি বলেন, সেই রকম আর লোকজন খুবই কম। তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টোটাল 14টা উপন্যাস আছে তার মধ্যে 10খানাই ওনাকে দিয়ে আমরা পাঠ করিয়েছি। এখন আমরা পরবর্তীকালে একটা ডিসিশন নিয়েছি যে আমরা পুরো রবীন্দ্রনাথের পুরো রচনাবলীটাকেই আমরা অডিও করব, অডিও বুক। আকাশবাণীতে বহুদিনের যোগ, প্রথমে যুববাণীতে, তারপর প্রাত্যহিকী উপস্থাপনা, কত নাটক স্মৃতিধার্য হয়ে আছে অনন্য অঙ্গনা। একজনের কথা আমি খুব ভালোবাসায়, শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় মনে করি। তিনি গৌরী ঘোষ। গৌরীদের কাছে আমি যে স্নেহ পেয়েছি, তারও চেয়ে বড় কথা যে সম্মান পেয়েছি কাজের জায়গায়, সেটা ভুলবার নয়। গৌরীদের সঙ্গে, গৌরীদের তত্ত্বাবধানে, উনি আমার নির্দেশনা বলতে কিছুতেই ভালোবাসতেন না, তত্ত্বাবধানে আমরা অনেকগুলো কাজ করেছি। তখন চিরকুমার সভার শ্রুতি অভিনয় হয়েছে, শেষের কবিতার শ্রুতি অভিনয় হয়েছে। গান্ধার প্রযোজনায় আরো কিছু অবিস্মরণীয় নাটক, মেঘনাথ ভট্টাচার্য পরিচালিত চারদুয়ার, শ্যামল চক্রবর্তীর পরিচালনায় সত্যাসত্য, চিত্র পরিচালক গৌতম হালদারের নির্দেশনায় কাছের মানুষ। অনুশীলন করার সময় রিহার্সাল রুমে বিজয়লক্ষ্মী বর্মন তার নিজস্ব যে পরিচিতি সেটা বাইরে রেখে ঢুকতেন, উনি ভেতরে বিজয়লক্ষ্মী বর্মন হতেন না। সাধারণ যে ছেলেমেয়েরা যেরকম, উনি বোধহয় তার থেকেও নরম, বকা ঝকা যে কোনো কিছু বিজয়লক্ষ্মী করা যেত। বিজয়লক্ষ্মী একেবারে সম্পূর্ণভাবে ডিরেক্টরকে ফলো করে কাজ করতে অভ্যস্ত ছিলেন। যেসব জায়গায় হয়নি সেগুলো বারবার দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বারবার বলে দেওয়ার, সেগুলো পাল্টাবার চেষ্টা করেছেন, এবং ওই ব্যাচের প্রত্যেকেই বিজয়লক্ষ্মীকে দেখে ওরা অনুগত ছিল। মেঘনাথ আমাদের দিয়ে করালে,
একটি মারাঠি নাটকের অনুবাদ। সেটাও খুব মজার। ওই মারাঠি নাটক তো মারাঠিতেই পাওয়া গেল, তাকে অনুবাদ করবে কি? তখন সন্ধান করে করে পাওয়া গেল তারা পণ্ডিত বলে একজন মহিলার, যিনি মারাঠি কিন্তু বাংলা জানেন। তো ওই তারাদি থাকতেন হাজরা মোড়ের কাছে একটা ফ্ল্যাটে। তো আমি ওই অফিস ফেরত তারাদের ওখানে গিয়ে বসতাম। তো উনি মোটামুটি দেবনাগরীতে লিখে রাখতেন, তারপরে আমাকে বলতেন, উনি আমি আলোচনা করতে করতে সেটাকে বাংলায় লিখতাম। এরকম করে বেশ টানা অনেকদিন কাজ করে ওটা দাঁড়ালো। তারপরে মেঘনাথ পড়লেন, তারপরে আবার সম্পাদনা করলেন। এরকম করে করে একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যাওয়া হলো। তখন নামলো চার দুয়ার। ওটার মূল নাটকটা ছিল চার চৌঘি। বিজয়লক্ষ্মী বর্মন এই নামটি শুনলে যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি বলতে পারি একটি সংস্কৃতির পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাই। এই সংস্কৃতির স্বরূপটিও আমাদের কাছে চিহ্নিত এবং আমরা তার ধরনটিকে বুঝতে পারি। সেটি কেমন? আমার ধারণা সেটি তার একেবারে পরিবার থেকে, মানে একেবারে মূল থেকে সঞ্জাত। যে পারিবারিক পরিমণ্ডলের মধ্যে উনি বড় হয়েছেন, যাদের হাত ধরে বড় হয়েছেন, যাদের সঙ্গে মিশেছেন, যে শিক্ষা উনি পরিবার থেকে গ্রহণ করেছেন, সেখানে এই বিষয়টি গভীরে প্রতীত। ফলত ওনার পদক্ষেপে